এটা হলো Realme C65 যেটাতে রয়েছে 4 বছরের ফ্লুয়েন্সি প্রোটেকশন অর্থাৎ এই মোবাইল ফোনটি আজকে কিনে যেমনটা পারফরমেন্স পাওয়া যাবে 4 বছর পরে গিয়ে সে একই অনুরূপ পারফরমেন্স পাওয়া যাবে এটাই তারা বোঝাচ্ছে এবং Realme এটাই ক্লেম করছে। এছাড়া এই মোবাইল ফোনটির ডিসপ্লেতে রয়েছে TOV ব্লু লাইট সার্টিফিকেট অর্থাৎ মোবাইল ফোনটির ডিসপ্লে যখন আর দীর্ঘক্ষণ ব্যবহার করা হবে তখন ব্লু লাইটের ক্ষেত্রে চোখের কোনো ধরনের সমস্যা হবে না, এই সার্টিফিকেটই তারা এখানেই বোঝাচ্ছে। তো এখানে বলতে হবে Realme এই মোবাইল ফোনটিতে কোনো কিছু করুক না করুক অনেক ধরনের সার্টিফিকেট তারা এনেছে। এছাড়া বন্ধুরা এই মোবাইল ফোনটিতে একটি এইচডি প্লাসের ডিসপ্লে রয়েছে 20,000 টাকা বাজেট সেগমেন্টের ভেতরে এবং এই মোবাইল ফোনটিতে এরকমই অনেক কিছু ভালো এবং অনেক কিছু খারাপ দিক রয়েছে যেটা আজকের এই ভিডিওতে আমরা A to Z বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা প্রথমতই আমি আপনাদের সামনে এই মোবাইল ফোনটির প্রাইসটি ক্লিয়ার করে দিই, এতে করে মোবাইল ফোনটি সম্পর্কে আপনাদের ভালো মন্দ ধারণা করা একটু সহজ হয়ে যাবে। তো এই মোবাইল ফোনটি মোট দুটো ভ্যারিয়েন্টে তারা লঞ্চ করেছে। একটি হলো 8/128GB যার দাম ধরা হয়েছে 19,999 টাকা এবং আরেকটি হলো 8/256GB যার দাম ধরা হয়েছে 23,999 টাকা। এবং এই মোবাইল ফোনটির যে র্যাম রয়েছে 8GB, এই 8GBর সাথে আরও 8GB এক্সটেন্ডেবল র্যাম যোগ করে মোট 16GB র্যাম করা যাবে। তো যাই হোক, প্রথমে যদি ফোনটির বক্স কন্টেন্ট নিয়ে বলতে যাই তাহলে বক্সের ভিতরে পেয়ে যাবেন ইউজার ম্যানুয়াল, সিম ইজেক্টর পিন, ব্যাক কভার, 45 ওয়াটের চার্জার এবং টাইপ সি কেবল এবং কাঙ্ক্ষিত মোবাইল ফোনটি। তো এই হলো Realme C65 মোবাইল ফোনটি। তো এখানে বলতে হবে ডিজাইনের দিক দিয়ে Realme একটি নতুনত্ব করার চেষ্টা করেছে, যেখানে অন্যান্য ব্র্যান্ড আইফোনের কপি বা ট্রেন্ডিং ডিজাইনটি ফলো করে আর সেখানে Realme কপি করেছে, কিন্তু এই জায়গাতে আইফোনের কপি করেনি, তারা এই জায়গাতে স্যামসাংয়ের ডিজাইন লাইন আপটি কপি করেছে, যেটা দেখলেই খুব সহজেই বোঝা যায়। তবে যাই হোক, ডিজাইনটি দেখতে ওভারঅল ব্যাক সাইড থেকে খুবই দুর্দান্ত এবং চমৎকার লাগে। যদিও মোবাইল ফোনটির ব্যাক সাইড এবং ফ্রেমে প্লাস্টিক ব্যবহার করা হয়েছে, তবুও মোবাইল ফোনটির এই জায়গাতে যে স্পেশাল টেক্সচার বা কালার চেঞ্জিং বিষয়টি, এই বিষয়টি দেখতে খুবই ভালো লাগে। তো Realme এখানে এই মোবাইল ফোনটি মোট দুটো কালারে লঞ্চ করেছে, যে দুটো কালার আপনারা আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো এই মোবাইল ফোনটি 6.67 ইঞ্চির একটি মোবাইল ফোন এবং এর ওয়েট হলো 185 গ্রাম এবং থিকনেস হলো 7.6 mm। তো এখানে বলতে হবে মোবাইল ফোনটি বেশ স্লিম এবং হালকা বা লাইট ওয়েটের একটি মোবাইল ফোন। মোবাইল ফোনটি রাইট সাইডের দিকে পেয়ে যাবেন ভলিউম রকার এবং পাওয়ার বাটন, যেখানে রয়েছে একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি বেশ ফাস্ট এবং অ্যাকুরেট। এবং বন্ধুরা এই মোবাইল ফোনটির ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের সাথে অনেক ধরনের অ্যাকশন অ্যাড করা হয়েছে, যেমনটা আপনারা আইফোনের অ্যাকশন বাটনে দেখেছিলেন, এরকমই অনেকগুলো সিস্টেম করে নিতে পারবেন এই মোবাইল ফোনটির ফিঙ্গারপ্রিন্টের সাথে, যেটা আমরা Realme-র অফিসিয়াল ওয়েবসাইট থেকে জানতে পেরেছি। এছাড়া ফোনটির লেফট সাইডের দিকে রয়েছে সিম কার্ড ট্রে, যেখানে দুটো সিম কার্ড এবং একটি মেমোরি কার্ড ইউজ করা যাবে। নিচের দিকে সকল পোর্ট এবং বাটনই রয়েছে। মোবাইল ফোনটির নিচের দিকে একটি 3.5mm জ্যাকও রয়েছে, কিন্তু মোবাইল ফোনটিতে সকল ধরনের বাটন থাকলেও মোবাইল ফোনটিতে কোনো প্রকার সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক দেওয়া হয়নি, যেটা 20,000 থেকে বাজেট রেঞ্জের ভিতরে আমরা অবশ্যই একটি সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক আশা করে থাকি। তো এই বিষয়টি মোবাইল ফোনটির একটি খারাপ দিক হিসাবে বিবেচনা হতে পারে। এছাড়া মোবাইল ফোনটির যে স্পিকারটি রয়েছে সেটি হলো সিঙ্গেল বটম ফায়ার স্পিকার। তো এখানে অবশ্যই যদি ডুয়েল স্টেরিও স্পিকার দেওয়া হতো তাহলে বাজেট সেগমেন্টের মধ্যে থেকে একটি প্লাস পয়েন্ট হয়ে যেত। এছাড়া মোবাইল ফোনটির যে সিঙ্গেল বটম ফায়ার স্পিকারটি রয়েছে সেটারও সাউন্ড কোয়ালিটি বেশ ভালোই আমার কাছে মনে হয়েছে এবং এই সিঙ্গেল বটম ফায়ার স্পিকার একটি স্পেশাল ফিচার দেওয়া হয়েছে, এখানে 200 পর্যন্ত ভলিউম যেতে পারে, যেটা আমরা প্লেট যে অ্যাপসটি রয়েছে সেখানে আমরা এরকম সিস্টেম দেখেছিলাম, সেই একই রকম সিস্টেম এই মোবাইল ফোনটিতে ব্যবহার করা হয়েছে। এছাড়া ফোনটিতে রয়েছে IP54 এর রেটিং, যার ফলে মোবাইল ফোনটি হালকা পাতলা ধুলোবালি এবং পানির ছিটে ফোঁটা থেকে সুরক্ষিত থাকবে। এছাড়া এটি হলো একটি 4G মোবাইল ফোন এবং কানেক্টিভিটি হিসাবে থাকছে ওয়াইফাই ডুয়েল ব্র্যান্ড ব্লুটুথ 5.0 এবং আপনারা এই মোবাইল ফোনটিতে NFC সাপোর্ট পেয়ে যাবেন, যেটা আমরা একটি ভালো দিক বলতে পারি এই মোবাইল ফোনটির ক্ষেত্রে। ফোনটি যদি ফ্রন্ট সাইডে চলে আসে অথচ এই ডিসপ্লে পার্ট নিয়ে বলতে চাই তাহলে ফ্রন্ট সাইডের দিকে রয়েছে একটি 5 হোল কাট ডিসপ্লে এবং ডিসপ্লে সিন এবং বেজেল এরিয়া নিয়ে বলতে গেলে এটি আমার কাছে প্রাইস পয়েন্ট অনুযায়ী ঠিকঠাকই লেগেছে, তবে আরেকটু মিনিমাল করলে দেখতে আরো বেশি এবং সুন্দর লাগতো। তো ফোনটির ডিসপ্লে সাইজ হলো 6.67 ইঞ্চ, যেটা হলো একটি IPS LCD ডিসপ্লে, যেখানে রয়েছে 90 Hz এর রিফ্রেশ রেট। তবে বন্ধুরা এই মোবাইল ফোনটির ডিসপ্লেটি হলো একটি HD প্লাস এর ডিসপ্লে, এখানে তারা
ফুল এইচডি প্লাসের ডিসপ্লে দেয় না। তো এই বিষয়টা আমরা এই মোবাইল ফোনটির ক্ষেত্রে একটি বড় ধরনের খারাপ দিক বলতে পারি। কেননা এই যাতে 20,000 টাকা প্রাইস রেঞ্জে এসে যে তারা কিভাবে এইচডি প্লাসের ডিসপ্লে দিয়ে দিয়েছে এটা আমরা বলতে পারি না। তো 20,000 টাকা বাজেট সেগমেন্টে যদি আপনারা অন্যান্য মোবাইল ফোনগুলো দেখেন তাহলে আপনারা অবশ্যই ফুল এইচডি প্লাসের ডিসপ্লে পেয়ে যাবেন। এছাড়া বর্তমান সময়ে 15,000 টাকা বাজেট সেগমেন্টেও আসলে এইচডি প্লাসের ডিসপ্লেকে একটি খারাপ দিক হিসাবে বিবেচনা করা হয়। এছাড়া মোবাইল ফোনটির ডিসপ্লে যে বাদবাকি স্পেসিফিকেশনগুলো রয়েছে সেগুলো অবশ্যই আমরা ভালো বলতে পারি। মোবাইল ফোনটির ডিসপ্লের যে ব্রাইটনেসটি রয়েছে সেটি আমার কাছে ঠিকঠাক লেগেছে ইনডোর এবং আউটডোর দুটো কন্ডিশনে। আউটডোরে এই জায়গাতে অটোমেটিক ব্রাইটনেসে রেখে দিলে বা এই জায়গাতে ফুল ব্রাইটে রেখে দিলেও খুব ভালোভাবেই দেখা যায়। এটিকে আমরা খারাপ দিক বলতে পারি না। এছাড়া ফোনটির পারফরমেন্স নিয়ে বলতে গেলে ফোনটিতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে MediaTek Helio G85, যেটা হলো 12 ন্যানোমিটার ফেব্রিকেশনে বিল্ড করা একটি প্রসেসর। এবং এই মোবাইল ফোনটির র্যামের টাইপ এবং স্টোরেজ টাইপ আসলে কি এটা আমরা বিভিন্ন অনলাইন ওয়েবসাইট বা তাদের অফিসিয়াল ওয়েবসাইট ঘেটেও আমরা জানতে পারি নাই। এছাড়া মোবাইল ফোনটির ওএস পাতে রয়েছে আউট অফ দ্য বক্স Android 14 এবং Realme UI 5.0। তো এখানে আসলে Android 14 এইটিকে আমরা একটা ভালো দিক বলতে পারি, কিন্তু এখানে যে তারা কয় বছরের ওএস আপডেট দিচ্ছে বা কয় বছরের সিকিউরিটি আপডেট দিচ্ছে এই বিষয়টি তাদের অফিসিয়াল ওয়েবসাইটেও তারা আসলে সেভাবে ক্লিয়ার করে বলে দেয়নি। এই বিষয়ের দিক থেকে আমরা ইন্ডিয়াতে যে সকল মোবাইল ফোনগুলো লঞ্চ হয় তাদেরকে একটি ভালো বলতে পারি, কেননা ইন্ডিয়াতে যে সকলই মোবাইল ফোন লঞ্চ হয় তারা আগে থেকে বলে দেয় যে 2 বছরের ওএস আপডেট রয়েছে বা 1 বছরের ওএস আপডেট রয়েছে, তার আগে থেকে ক্লিয়ার করে দেয়। এক্ষেত্রে বাংলাদেশে যে সকল অফিসিয়াল মোবাইল ফোনগুলো লঞ্চ হয় সেগুলোতে এরকমভাবে ক্লিয়ারভাবে তারা বলে দেয় না। তো যদি এখানে ক্লিয়ারভাবে বলে দেওয়া হতো তাহলে অনেক কাস্টমারের কাছেই মোবাইল ফোনটি কেনার ডিসিশন নিতে আরেকটু বেশি সুবিধা হতো, এটা আমি মনে করি। তো আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ফোনটির ইউআই নিয়ে বলতে গেলে আমার কাছে ইউআইটি বেশ স্মুথ এবং ক্লিন একটি ইউআই মনে হয়েছে। এছাড়া মোবাইল ফোনটির যে ব্যাকগ্রাউন্ডটা আপনারা অনেক কয়টি অ্যাপ একসাথে খুলে ব্যবহার করতে পারবেন, এতে কোনো ধরনের সমস্যা হবে না। কেননা মোবাইল ফোনটিতে 8 GB র্যাম রয়েছে, এর জন্য এই বিষয়টি একটু ভালো এক্সপিরিয়েন্স আপনারা পাবেন। এছাড়া 8 GB সাথে আরও 8 GB এক্সটেনেবল যোগ করার বিষয়টি রয়েছে। তো যদি ফোনটির গেমিং পারফরমেন্স নিয়ে বলতে চাই তাহলে এই জায়গাতে 20,000 টাকা বাজেট রেঞ্জের মধ্যে MediaTek Helio G85 এই প্রসেসরটি আসলে তারা যে কীভাবে দিয়েছে এটা আমি কোনোভাবে বুঝতে পারছি না। তো এ বাজেটের মধ্যে আসলে MediaTek-এর এই প্রসেসরটি আসলে কোনোভাবেই যায় না। এই বাজেটের মধ্যে থেকে যদি এই 15,000 টাকা বা 14,000 টাকা বাজেট সেগমেন্টের মধ্যে যদি এই প্রসেসরটি দিত তখন আবার এই বিষয়টি মেনে নেওয়া যেত। এছাড়া মোবাইল ফোনটির যদি গেমিং পারফরমেন্স নিয়ে বলতে যাই তাহলে মোবাইল ফোনটির আন্তর্জাতিক স্কোর অ্যারাউন্ড আমরা পেয়েছি 2,75,000-এর উপরে। তো মোবাইল ফোনটি দিয়ে পাবজি আপনারা ব্যালেন্স গ্রাফিক্স এবং আল্ট্রা ফ্রেম রেটে খেলতে পারবেন, কিন্তু মোবাইল ফোনটি দিয়ে লং টাইম পাবজি খেলার সময় অনেকটা ল্যাগিং এর ইস্যু আমরা দেখতে পেয়েছি। এছাড়া অ্যাকশন মুভমেন্টে বিশেষ করে ল্যাগিংটা একটু বেশি করে। এছাড়া অ্যাসপার 9 গেমটি এবং বেসিক লেভেলের গেমগুলো মোবাইল ফোনটিতে আরামসে হ্যান্ডেল করে নিতে পারবেন। ফোনটির পারফরমেন্স সেকশনটি অনেকের কাছে খারাপ লাগলেও মোবাইল ফোনটির ব্যাটারি সেকশনটি অনেকের কাছে ভালো লাগবে এই প্রাইস রেঞ্জের ভিতরে। তো ফোনটির ব্যাটারিতে রয়েছে 5000 mAh-এর ব্যাটারি এবং 45 ওয়াটের চার্জিং সাপোর্ট, যেটা আমরা এই বাজেটের মধ্যে একটি স্ট্যান্ডার্ড বা একটি ভালো বলতে পারি, কেননা আমরা এই বাজেটের মধ্যে 45 ওয়াটের চার্জার অফিসিয়াল মোবাইল ফোনে বিশেষ করে আমরা দেখতে পাই না। সর্বশেষে যদি ফোনটির ক্যামেরা নিয়ে বলতে যাই তাহলে মোবাইল ফোনটির রিয়ার ক্যামেরাতে ট্রিপল ক্যামেরা কাট আউট দেওয়া থাকলে এখানে মাত্র দুটো ক্যামেরা সেন্সর রয়েছে, যার মধ্যে শুধুমাত্র একটি ক্যামেরা সেন্সরই কাজের, সেটি হলো 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা এবং আরেকটি রয়েছে 2 মেগাপিক্সেলের একটি ইউজলেস ক্যামেরা, যেটা আসলে কোনো কাজেই লাগে না। তো এখানে এ বাজেটের মধ্যে অবশ্যই একটা আল্ট্রা ওয়াইড ক্যামেরা তাদেরকে দেওয়া উচিত ছিল। এছাড়া ফোনটি সেলফি ক্যামেরাতে রয়েছে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, তো এখানেও একটু ইমপ্রুভমেন্ট করা যেত। তো মোবাইল ফোনটির যদি ছবি কোয়ালিটি নিয়ে বলতে যাই তাহলে এটা আমার কাছে ছবি কোয়ালিটি মেইন ক্যামেরার ভালোই লেগেছে। প্রাইস পয়েন্ট অনুযায়ী যদি বিবেচনা করতে যাই তাহলে একটু খারাপ লাগতে পারে। এছাড়া মোবাইল ফোনটির ছবি কোয়ালিটি আমার কাছে ভালোই লেগেছে, যেটা আপনারা স্যাম্পল দেখে বুঝে নিতে পারবেন যে মোবাইল ফোনটি থেকে আসলে কেমন ধরনের ছবি ওঠে। এক কথায় বলতে গেলে মোবাইল ফোনটিতে একটি রেডি টাইপের ছবি ওঠে, কালারগুলো একটু বুস্ট করে দেয়, যেটা দেখতে অনেকের কাছেই ভালো লাগবে। এছাড়া ফোনটির রিয়ার ক্যামেরা এবং সেলফি ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 1080p-তে ভিডিও শুটিং করা যাবে। তো এখানে 20,000 টাকা বাজেট রেঞ্জের মধ্যে অবশ্যই 2K-তে মিনিমাম সাপোর্ট থাকলে এটি ভালো হতো। তো এই বিষয়টির জন্য আমরা মোবাইল ফোনটির প্রসেসরটিকে দায়ী করতে পারি। তো বলতে গেলে মোবাইল ফোনটির ভিডিও কোয়ালিটি আমার কাছে খুব একটা বেশি স্যাটিসফাইড লাগেনি এই প্রাইস পয়েন্ট অনুযায়ী। তো সর্বশেষে এই মোবাইল ফোনটি সম্পর্কে বলতে গেলে এই মোবাইল ফোনটি 20,000 টাকা বাজেট রেঞ্জের ভেতরে যে স্পেসিফিকেশনে লঞ্চ হয়েছে এটা আমার কাছে খুবই বাজে একটি স্পেসিফিকেশন লেগেছে। তো এই মোবাইল ফোনটি যদি এই স্পেসিফিকেশন দিয়ে যদি আন্ডার 50K বা 15,000 টাকার নিচে যদি লঞ্চ হতে, তবে আবার এই মোবাইল ফোনটির অনেক ক্ষেত্রে আমরা ভালো দিক বলতে পারতাম, যেমন মোবাইল ফোনটির প্রসেসর, ডিসপ্লে, ক্যামেরা এই সকল বিষয়গুলোকে আমরা এভারেজ কাতারে রেখেও এই মোবাইল ফোনটির যে বাদবাকি বিষয়গুলো রয়েছে 4 বছরের ফ্লুয়েন্সি আপডেট, এছাড়া ডিসপ্লেতে টিওভি ব্লু লাইট সার্টিফিকেটে
এগুলোকে আমরা একটি ভালো দিক বা একটি বেশি করে হাইলাইট করতে পারতাম। সেখানে আবার ১৫,০০০ বাজেট রেঞ্জের মধ্যে একটি ভালো মোবাইল ফোন হয়ে যেত। এছাড়া যদি ২০,০০০ বাজেট রেঞ্জের ভেতরেও যদি স্পেসিফিকেশনগুলো আরেকটু বাড়িয়ে দেওয়া হতো তাহলে এই বিষয়টি ওভারঅল একটি ভালো প্যাকেজ হয়ে যেত। তো বন্ধুরা, আমার কাছে যে সকল বিষয়গুলো এই মোবাইল ফোনটির ক্ষেত্রে মনে হয়েছে সেই সকল বিষয়গুলো আমি আপনাদেরকে বলে দিলাম। তো সর্বশেষে আপনাদের কাছে এই মোবাইল ফোনটি কেমন মনে হয়েছে আমাদেরকে কমেন্ট করে জানাবেন, এবং বন্ধুরা, এরকম ভিডিও প্রতিনিয়ত দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে একটু সাপোর্ট করবেন, যাতে করে আমরা আরেকটু ভালো পজিশনে যেতে পারি, এবং আমাদের চ্যানেলে এর থেকেও ভালো ভালো কন্টেন্ট আমরা নিয়ে আসার চেষ্টা করব যদি আপনাদের বেশি বেশি সাপোর্ট পাই। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।